সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহার নিবেদন করছে নিটল টাটা। 1 মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। এবছর নির্বাচনের বছর, আর এ মাসটিও ভোটের মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আভাস দিয়েছেন অক্টোবরেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। দেশে 39টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কিছুদিন আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে নতুন দলের নির্বাচনের জন্য আবেদন চেয়েছিলেন। 76টি দল আবেদন করলেও 2টো ছাড়া বাকিরা নিবন্ধন পাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একথা ঠিক, নির্বাচন মানেই শুধু ভোট গ্রহণ নয়। ভোটের আগে বা পরে এবং তফসিল ঘোষণার পরে যে নির্বাচনী সময়, তখন একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকার ব্যাপারে সবাই একমত, কিন্তু সেটা কিভাবে হবে তা নিয়েই নানা মত। আর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকারী সরকার। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় যেমনটা ছিল এই দেশে। ডিসেম্বরে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে এখন চলছে স্থানীয় সরকারি নির্বাচন। রংপুরের পর খুলনা এবং গাজীপুরের পর এখন চলছে 3 সিটির নির্বাচনী কার্যক্রম। আগামী 30শে জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা আর গাজীপুরে দৃশ্যত বড় ধরনের কোনো অনিয়ম চোখে না পড়লেও 2টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপত্তি উঠেছে। যদিও এসব সম্পর্কে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগের পরিমাণ খুবই কম। দেশের মানুষ নির্বাচনের স্বচ্ছতা চায় সবসময়। সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এখন এসেছে অংশগ্রহণমূলক ভোটের কথা। আর আমরা চাই জয়ী হোক নাগরিকের ভোটাধিকার। তাই এই মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় নির্বাচনের জয়। আর এ নিয়ে আজ শুরু হওয়া ধারাবাহিক আলোচনার সূচনা পর্বে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপব্যের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো নাম্বারে। আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন এম সাখাওয়াত হোসেন এবং নাজমুল হাসান করিমুল্লাহ। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতা আছে। অনেকদিন নির্বাচন পর্যবেক্ষণ করছেন, সেটাও অভিজ্ঞতা আপনার আছে। আমরা একটি অংশগ্রহণ নির্বাচনের কথা বলি, আমরা লেভেল প্লে ফিল্ডের কথা বলি। আমরা তখন কী রকম সরকার থাকবে সেটি সবথেকে বড় প্রশ্ন কিনা। আপনি যদি আমাদেরকে একটু শুরু করেন যে আসলে আমরা কোনটার দিকে যাব। নির্বাচন কমিশন বলি যে নির্বাচন কমিশনের অধীনে ভোট হয়, তখন সরকার শুধু সংবিধান অনুযায়ী তাদেরকে সহায়তা করার কথা। কিন্তু আমরা আলোচনা করি, প্রশ্ন ওঠে সরকার তখন কি আচরণ করবে, সরকারটা কেমন থাকবে। যদিও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আমাদের সংবিধান থেকে উঠে গিয়েছে এবং সেটা আদালতের নির্দেশে। ধন্যবাদ প্রণব। আপনি বোধহয় ধারাবাহিক এই মাসটা জুড়ে আমরা এই আলোচনা করবেন। আপনাকে এই মাস জুড়ে ভোটেরও বিষয় আছে রাজশাহী, সিলেট। আশা করি যে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং অনেক বিষয়ে উঠে আসবে যে এই বিষয়গুলো সাধারণ পাবলিকের হয়তো জানা নেই বা কম জানা। আপনি যে প্রশ্নটা করেছেন, সরকার রেখে ইলেকশন অনেক দেশেই হয়। অনেক দেশে পার্লামেন্ট ভেঙে যায়, কিন্তু সেই সরকারটা থেকে যায়, একটা সরকার থেকে যায়। ওই সময় একটু অন্যরকম পরিবেশ হয়। আবার এই যে এখন যে আমাদের সংবিধানে যেভাবে আছে, এটা পরিবেশটা অন্যরকম। এখন আপনাকে তুলনা কিন্তু অন্য দেশের সাথে করলে চলবে না। আপনাকে আপনার কালচার, আপনার মানুষের মন মানসিকতা, আপনার রাজনৈতিক দলের কালচার, আপনার রাজনৈতিক দলের বিহেভিয়ার, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আপনি যদি বলেন যে ব্রিটেনে এরকম হয়, ব্রিটেনে এরকম হয়। ব্রিটেনে 1945 সালে যে লোকটি ব্রিটেনকে বাঁচিয়েছিল বলে কথা, উইনস্টন চার্চিল, হেরে গেছিল। হ্যাঁ, তারপরে 5 বছর পরে উনি আবার ফিরে আসছেন। তো আমাদের দেশে তো ওই ধরনের আমরা চিন্তা ভাবনা করি না। তো যেই কারণে সরকার কেমন হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং অতীত হয়েছে, যেটার কারণে আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কথা এসেছিল। ওই সময়ও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা এসেছিল যখন এই ধরনের এত বেশি সংঘাতপূর্ণ রাজনীতি ছিল না। আর প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার থাকুক, যেই সরকারই থাকুক, ইলেকশন কমিশন কতখানি নিজেকে এক্সার্ট করতে পারবে, তার যে আইনগত এবং সেই শক্তি ক্ষমতা, সেই এক্সারশনে ইলেকশন কমিশন সরকারকেই বা কতখানি কন্ট্রোল করতে পারবে। এখন একটা সরকার আছে, দলীয় সরকার, সে যতই বলুক না কেন যে আমি নির্দলীয় থাক বা আমি কোনো ইন্টারফেয়ার করবো না, কিন্তু উনি তো ইন্টারফেয়ার করবেন না। ইন্টারফেয়ার তো হচ্ছে অন্য জায়গায়, যেগুলো আমরা এই কয়েকটি নির্বাচনে দেখলাম। দৃশ্যত এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু
প্রমাণিত এবং নানান ধরনের অভিযোগ, যেই অভিযোগের তীর গেল কিসের উপরে, আপনার সরকারি সংস্থাগুলোর উপরে। তার মানে দে ডিড নট ফাংশন, অথবা তারা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কারোর নির্দেশে কাজ করেছে, অথবা তারা অতি উৎসাহিত হয়ে নিজেরা কাজ করেছে। সেইখানে নির্বাচন কমিশনের ভূমিকা, যদি আমি এই কয়েকটি নির্বাচনকে বিশ্লেষণ করে দেখি, সেইখানে নির্বাচন কমিশনের ভূমিকা যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। গভর্নমেন্ট যদি ইনফ্লুয়েন্স করতে চায়, ইনফ্লুয়েন্স করতে পারে, যেই নির্বাচন কমিশনে থাকুক। আমরা লোকাল গভর্নমেন্টের কথা বলছি, ন্যাশনাল ইলেকশনের কথা তো বলেই দিলাম যে কি লোকাল ইলেকশনে সবসময় কিন্তু সরকারের নিচেই হয়, যে সরকার থাকে সে সরকারের নিচেই হয়। সেটা তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যাপার না, যেহেতু এটা পাওয়ার বদল নয়। বাট লোকাল ইলেকশন কমিশনার টেস্ট কেস। লোকাল ইলেকশনে যে সরকার থাকে সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেই। এটা এমন নয় যে আজকে এটা নতুন, আজকে হয়তো এটা অন্যরকম রূপ আমরা দেখছি। কিন্তু ইলেকশন কমিশন কতখানি এক্সার্ট করতে পেরেছে বা আদৌ করেছে কিনা, এবং নির্বাচনে দুই স্তরের ম্যানেজমেন্ট হয়, একটা ম্যাক্রো ম্যানেজমেন্ট, একটা মাইক্রো ম্যানেজমেন্ট। মাইক্রো ম্যানেজমেন্টে আমার অবজারভেশন হচ্ছে যে ইলেকশন কমিশন মাইক্রো ম্যানেজমেন্টটাকে ঠিকমতো করতে পারেনি। ম্যাক্রো ম্যানেজমেন্ট মালপত্র গিয়েছে, এটা গিয়েছে, ওটা গিয়েছে, সব কিছু তৈরি হয়েছে, কিন্তু মাইক্রো ম্যানেজমেন্টে গিয়ে নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ করেছে, যেই কারণে সরকারের ইনফ্লুয়েন্স তো আছেই, সেই ইনফ্লুয়েন্সটাকে কম করতে পারেনি, যেই কারণে এতগুলো অভিযোগ উঠেছে। তো এটা যদি ইলেকশন কমিশন বিশ্লেষণ না করে তাদের দুর্বলতা কোথায়, কেন করতে পারেনি, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় নির্বাচনে, যেখানে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, আমি খুব একটা কার্যকর হবে বলে এই মুহূর্তে মনে করতে পারছি। এই যে আপত্তিগুলো উঠছে এখন, সেটি জোরালোভাবে মানুষের মধ্যে যাওয়া বা মানুষের থেকে তো তেমন প্রতিবাদ আমরা দেখি না। যদি ধরেন যে খুলনার কথাই যদি দেখেন, গণমাধ্যমে যতটুকু বলা হয়েছে, এটা যে পক্ষ যারা এমনকি হেরে গিয়েছে, যদি আপনি ধরেন যে একদম এখন তো স্থানীয় সরকার নির্বাচন আপনাদের সবার আলোচনার প্রেক্ষিতে প্রতীক ভিত্তিকই হয়ে গেল, এবং জাতীয় নির্বাচনের মতন জাতীয় নির্বাচনের যে প্রতীক এখানেও সেই প্রতীক, সেই লাঙ্গল, নৌকা, ধানের শীষ, যারা হেরে গেল তারা তো খুব জোরালো প্রতিবাদ উঠলো, যেটা পর্যবেক্ষণ থেকে বা গণমাধ্যম আলাদা না। এখন কথা হলো যে কতখানি হয়েছে আমি জানি না, তারা যে সমস্ত প্রতিবাদ করেছে ইলেকশন কমিশনের, সেগুলোর কি হয়েছে। একটা পর্যায়ে হয়তো তারা ভাবছে যে আমাদের আর কোনো আনুষ্ঠানিকভাবে খুব বেশি করেছে কিনা সেটাও কিন্তু এখন আনুষ্ঠানিক। এখানে একটা কথা আমি বলে রাখি, ইলেকশন কমিশনকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনের কোনো জায়গা নেই, কারণ এখানে কোনো কমপ্লেইন ম্যানেজমেন্ট ম্যানুয়ালই নেই। একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট ম্যানুয়াল যদি থাকতো, এরকম একটা ম্যানুয়াল, সেই ম্যানুয়াল দেখে বলতে পারতো যে এইভাবে আপনারা অভিযোগ করেন, ম্যানুয়ালে দেওয়া আছে, আপনারা সেভাবে অভিযোগ করেননি। ইলেকশন কমিশনের অভিযোগ কিন্তু সুমোটো অভিযোগ। আজকে নিউজে কি দেখলাম সেটাই কিন্তু একটা অভিযোগ, পত্রিকায় কি আসলো সেটাও কিন্তু ইলেকশন কমিশনের কাছে একটা অভিযোগ। মৌখিকভাবে কেউ কিছু বললো, যে হেরে যাচ্ছে প্রার্থী, যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কি আনুষ্ঠানিকভাবে করা উচিত না? বেশি আনুষ্ঠানিক আমাদের হতো, আমি আর আপনি এখানে বসে তো কথা বলতে এখন ফিল্ডে কি অবস্থা এটা তো আমি জানি না। কারণ একটা অভিযোগ উঠেছে যে একটা দলের এজেন্ট ছিল না। এটা দুই পক্ষেরই দায়িত্ব আছে, কিন্তু পুরো বইয়ের ভিতরে দেওয়া আছে। এক পক্ষের দায়িত্ব হলো যে এজেন্ট আছে কিনা নিশ্চিত করা, না করলে তিনি রেকর্ড রাখবেন। কাজে একজন যদি কমপ্লেন করে যে আমার এজেন্টকে বের করে দিয়েছে, সেটাও কিন্তু রেকর্ডে থাকতে হবে যে 10টা পর্যন্ত ছিল, তারপর এজেন্টকে দেখা যায়নি, দ্যাট ইজ নোটেড। এই যে মাইক্রো ম্যানেজমেন্টগুলো এখানে ইলেকশন কমিশন একটা বলছেন আপনি, এখানে নিজস্ব একটা বড় ভূমিকার, যে ভূমিকা ব্যত্যয় হওয়ার জন্য বা বিচ্যুত হওয়ার জন্য এই ধরনের অভিযোগের পর অভিযোগ উঠতে থাকে। মানে ওইখানকার পোলিং বুথের পোলিং অফিসারের কাছে কোনো রেকর্ড নাই যে ওই এজেন্টরা আসলে সার্বক্ষণিক ছিল কি ছিল না, অথচ ওখানে কিন্তু আইন এবং বিধিতে বলা আছে থাকতে হবে, সেটা সেই রেকর্ড থাকতে হবে, তার কাছে সেই রেকর্ড থাকতে হবে। অনেক বিচ্যুতি ঘটছে, এগুলো কি ওই আপনার ছোট ছোট অ্যাড করতে ইট কামস ইনটু ইলেকট্রাল কারাপশন। সেটা হচ্ছে, আমি যাব, আপনি ইডব্লিউজি মধ্যেও আছেন, সেখান থেকে একটা অভিযোগ উঠেছে। আপনি কি মনে করেন এই যে দৃশ্যমান তেমন দেখা যাচ্ছে না, কোনো হানাহানি নাই, কোনো সহিংসতা নাই, স্থানীয় সরকার নির্বাচনেও আগে ইউনিয়ন পরিষদ যতটা হানাহানি দেখতাম তার থেকে অনেক কমে এসেছে বলে আমাদের মনে হয়, সেটা একটু বড় ধরনের উন্নতি হয়েছে, কিন্তু দৃশ্যমান না হলেও অদৃশ্যভাবে
ভয় দেখানো হোক, ভীতি সঞ্চার করা হোক, এজেন্টদেরকে না যেতে দেওয়া হোক, কিংবা সবশেষে যখন সবাই বলছে যে ভোটটা তেমন কিছু দেখলাম না, কিন্তু কিছু খবর বেরিয়ে আসে, কিছু তথ্য উপাত্ত আসে যেখান থেকে একটু প্রশ্ন উঠে যায়, সেটা কতখানি মিনিমাইজ হবে, ব্যবস্থা কি করা যায়? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে আসলে খুন খারাপের মতো গুরুতর কোনো ঘটনা এখন আর ঘটছে না। এটা একটা মার্কড ইমপ্রুভমেন্ট আমরা অবশ্যই বলবো। কিন্তু কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচনে মানে পশ্চিমবঙ্গে কলকাতায় যা হয়েছে সেটাও কোনো আমাদের দেশে অনেক ভালো, প্রতিবেশী দেশের তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি শতভাগ শুদ্ধ একটা ব্যবস্থা চাই এবং সেরকম একটা আউটকাম এক্সপেক্ট করি, তাহলে তো অবশ্যই আমাদের আনকম্প্রোমাইজিং হতে হবে উইথ দ্য স্ট্যান্ডার্ড। এবং সেই চিন্তা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে একেবারে সূক্ষ্ম যে ব্যত্যয়গুলো আছে, সেই বিষয়গুলো মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসাটা জরুরি এবং সেই বিষয়গুলোকে গঠনমূলক একটা দৃষ্টিভঙ্গিতে, যেটাকে আমরা বলি লেসন্স লার্নড, সেই হিসাবে দেখতে হবে নির্বাচন কমিশনকে। এবং সেই নিরিখে আমাদের মিডিয়া, আমাদের পর্যবেক্ষক যারা আছেন, তারপর যারা সিভিল সোসাইটি এলিমেন্ট, তাদের প্রত্যেকেই কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ স্টান্স থেকে, অর্থাৎ কারেক্টিভ একটা চিন্তা থেকে কিন্তু সমালোচনাটা হাজির করতে হবে। রিঅ্যাক্টিভ, তারপর যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা হুইপ করতে থাকি, তাহলে কাউন্টার প্রোডাক্টিভ একটা অবস্থা তৈরি হবে। ন্যাচারালি নির্বাচন কমিশন তো একটা এন্টিটি, একটা সাংবিধানিক বডি, সেও তো চাইবে যে সে যে কাজটি করছে তার জন্য, তার ভালো কাজ করলে ধন্যবাদ পেতে পারে, খারাপ কাজ করলে আপনার তিরস্কারের যে ব্যাপারটি আছে সেটি তার ভাগ্যে ঘটবে। এই যে এক্সপেকটেশনটা অত্যন্ত স্বাভাবিক ব্যক্তির জীবনে। যেমন আপনি কি মনে করেন যে খুলনা এবং গাজীপুর নির্বাচনে ইলেকশন কমিশন সেই প্রত্যাশা পূরণ করতে পারলো? যে বিষয়টি, সেটি হচ্ছে শতভাগ শুদ্ধ দৃষ্টিকোণ থেকে দেখলে ডেফিনেটলি তা পরিপূরণ করা যায়নি। কিন্তু আপনার নির্বাচন কমিশনকে যে সুপারিশমালাগুলো আমাদের হাজির করা দরকার, সেটি হচ্ছে একেবারে ত্রুটি বিচ্যুতি ধরে ধরে যে এর পুনরাবৃত্তি ভবিষ্যতে যাতে না ঘটে সেটা কিভাবে দূর করা যায়, সেই জন্যে আপনার যেটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ স্টান্স থেকে আপনার সাজেশনটা হাজির করা এক। আরেকটা হচ্ছে আপনার যে পোলিং এজেন্ট, এইটা একটা গ্রে এরিয়া। দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং কথা বলবার চেষ্টা করছি। আইনত একজন প্রার্থী শতভাগ কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে বাধ্য নয়, এটা তার ডিসক্রিপশন। বাধ্য নন। তিনি ইচ্ছা করলে, তার যদি প্রয়োজন মনে করেন, 10টা কেন্দ্রে দিতে পারেন, প্রতিটা বুথে না দিয়ে এক কেন্দ্রে একজন দিতে পারেন, এরকম একটা বিষয়। আর তার সামর্থ্যের উপর সেটা নির্ভর করে, তার তনুবপু, তার আর্থিক মানে সঙ্গতি ইত্যাদি। আবার আমরা বহুদিন ধরে যেটা নিয়ে হইচই করছিলাম যে ডামি পোলিং এজেন্ট দাঁড় করানোর একটা প্রচেষ্টা প্রবণতা ছিল, সেটা নির্বাচন কমিশনের সুচিন্তিত প্রাজ্ঞ সিদ্ধান্তের কারণে অবশেষে সেটি বিদায় হয়েছে। এটা একটা ভালো দিক এবং এটাও কিন্তু প্রশংসা করা দরকার। আমরা একটা জায়গায় কিন্তু থেমে নেই। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার এটা যদি ইলেকট্রাল কৌশলের অংশ হয়, এক ধরনের রাজনীতি হয়, যে আমি পোলিং এজেন্ট কাগজে পত্রে রাখবো, কার্যত শেষ মুহূর্তে বলবো যে হয়তো তোমরা টার্ন আপ করবে না, অথবা মাঝপথে চলে আসবে অর্ধেক চুল কেটে চলে আসার মতো, যাতে এক ধরনের এম্বারাসমেন্ট তৈরি হয়। সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা দরকার। মানে যে চলে আসে তারও একটা কৌশল থাকতে পারে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। সুতরাং সেই দৃষ্টিকোণগুলো কিন্তু একেবারে আপনি উড়িয়ে দিলে চলবে না, আপনাকে কগনিজেন্সে নিতে হবে এবং কম্প্রিহেন্সিভ একটা পিকচার তৈরি। মানে আমি প্রার্থী, আমি যদি বুঝতে পারি যে এই নির্বাচনে আমি জিতবো না, তাহলে আমি অর্ধেক এজেন্টকে সরিয়ে আনলে তো আমি বলতে পারি যে এজেন্ট ছিল না। তেমনটি হতে পারে। অথবা ভাড়াটে এজেন্ট যদি আপনি নিয়োগ করেন, যেমন আপনার মেজর মান্নান যখন নির্বাচনে বিকল্প ধারার পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন ঢাকা 10 আসনে ফারুক সাহেবের বিপরীতে, তখন তিনি যেই লোকগুলোকে ডিপ্লয় করেছিলেন, তারা তো তাদের মতো করে যা পারডিয়াম তা পেয়ে গেছে আগে ভাগে। নির্বাচন দিবসে তারা সকাল 9:30 10টার দিকে চলে যাওয়া শুরু করলো স্বপ্রণোদিত হয়ে। মানে তার কোনো মোটিভেশন নাই, তার কোনো কমিটমেন্ট নাই, লয়্যালটি নাই টু দ্য ক্যান্ডিডেট। ফলে যা হয় এরকম কাণ্ড কিন্তু হতে পারে। নানান রকমের সিনারিও আছে। সুতরাং ঢালাওভাবে এক তরফা আপনার এক ধরনের চিত্র হাজির করলে কিন্তু চলবে না। এই যে দৃশ্যমান আর অদৃশ্যমান, এই যে একটা কথা উঠছে এখন, বিশেষ করে খুলনা এবং গাজীপুরের পরে, তা জাতীয় নির্বাচনে কি এমনটি হলে তারা সেই নির্বাচনে কি কথা বলবে? এখন ধরুন জাতীয় নির্বাচন, যদিও তার আগে আরো 3টি সিটি নির্বাচন আছে, 30 তারিখে ভোট। সিটি কর্পোরেশন যাই হোক, এর গুরুত্ব কোনো অবস্থায় জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, শতভাগ শুদ্ধভাবে এটা ইন্তজাম করার দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন একটা ফরমাইশি কাজের মতো, অনুরোধে ঢেকে গেলার মতো একটা কাজ, কিন্তু মূল নোডাল এজেন্সি হচ্ছে স্থানীয় কিন্তু সরকার ব্রিগেডিয়ার স্বাগত বললেন যে সেটাও একটা তাদের জন্য টেস্ট। ট্রু, ডেফিনেটলি আপনি যখন একটা কাজে হাত দিয়েছেন আপনাকে তো সুষ্ঠুভাবে সফল হতে হবে, সুষ্ঠুভাবে করতে হবে। যদি দায়িত্ব যখন নিয়েছেন তার দায়ও আপনাকে নিতে হবে, এর থেকে মানে কোনো রকম ভাবে সাইয়ে করার সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি একটু দুর্বল মনে হয় যখন সিটি কর্পোরেশন অনেক বেশি আমরা চাহিদা দেখি নির্বাচন কমিশন, সেটা করতে খুবই অসুবিধা, মানে যথেষ্ট আইনি ক্ষমতা আছে, মানে বিষয়টা সাংবিধানিক হচ্ছে, আমি বডি। যেটা বললাম যে আপনার মূল বিষয় হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা অনিচ্ছায় ফরমাইশে কাজটা করতে হয়। যেমন কি তফসিল কবে হবে সেটাও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে একটা আপনার ক্ষমতা আছে, তাদের একটা পরামর্শ নির্দেশনা আছে। তো ফলে অ্যাবসলিউটলি যেমন আপনার সংসদ নির্বাচন পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার, এখানে আর কারো মাথা গলানোর কোনো সুযোগ নেই। সেখানে তো 90 দিনের মধ্যে আপনার সিদ্ধান্ত যে আপনি কবে করবেন, অবশ্যই না, কিন্তু একটা বাইন্ডিংস তো আছে, ডিসক্রেশন তাদের, সেই সুযোগটা এখানে একটু কম আছে বলে আমি মনে করি। তারপরেও আপনার আমাদের এক্সপেকটেশন থাকবে শতভাগ শুদ্ধ নির্বাচন যে কোনো মূল্যে। সেই জন্য আমরা আলোচনা করছি যে নির্বাচনের জয় হোক, মানে প্রার্থীর পরে আমরা নির্বাচনের জয় চাই, প্রার্থী তো জয় পরাজয় থাকবে, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যখন থাকে। উপসংহারের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। স্টুডিওতে আছেন এম সাকওয়াত হোসেন এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনিও থাকুন আমাদের সাথে। আমন্ত্রণ আরেকবার নিটল টাটা নিবেদিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয়, এ নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এম সাকওয়াত হোসেন এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি সাকওয়াত হোসেন আপনার কাছে ফিরবো। আরেকটি কথা হচ্ছে যে আমরা একটা অংশগ্রহণমূলক রাজনীতি ভোটের কথা বলি, নির্বাচনের কথা বলি। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যায় 39টি। এখন কতটি রাজনৈতিক দল অংশ নিলে আমরা বলবো যে এটা অংশগ্রহণমূলক হয়েছে, আর কতটি রাজনৈতিক দল না থাকলে করবে, এটা কি সংখ্যার বিষয়ে হবে, নাকি আমরা যাদেরকে আপাত দৃষ্টিতে বড় দল বলি সেটা বলি? আবার যদি তার সঙ্গে মিলিয়ে যদি বলেন 76টি রাজনৈতিক দল আবেদন করেছিল, 74টি কি বাতিল করা দিয়ে? আমি ওটা ওই প্রসঙ্গটা পরে আসছি। আনফর্চুনেটলি আমরা যে সিস্টেমে এখন ভোট দিচ্ছি বা যেটাকে আমি ইলেকট্রাল সিস্টেম বলবো, সেটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এবং ফার্স্ট পাস্ট দ্য পোস্টে যেখানে যেখানে আপনি বিশ্ব ঘুরিয়ে দেখেন, যেখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ম্যাক্সিমাম ইজ টু পার্টি। অ্যাট দ্য বেস্ট থার্ড পার্টি হয়তো কোনো রকমের টিমে বাতি বুতি জ্বালায় আসে, রেস্ট আর পার্টির কোনো খবরই নেই। এক্সাম্পল আমি দিচ্ছি, ইন্ডিয়া যেহেতু আমাদের ধারে কাছে এবং আমাদের মতোই প্রায়, আপনি দেখেন দুইটা পার্টি, আইদার ওই এনডিএ অর এনডিএ, একটা নেতৃত্বে কংগ্রেস, একটা নেতৃত্বে কংগ্রেস। আর রাজ্য পার্টি যখন হয় তখন আবার হয় এই দিকে ঢোকে, না হয় ওই দিকে ঢোকে, যে ওখানেও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। নেপালে দেভ ডান এ ডিফারেন্ট সিস্টেম, সেখানে আপনি দেখবেন যে ওইটাও আবার আরেক সমস্যা, 36 জন ঢুকলে, হ্যাঁ মিক্সড। সেখানে আপনি পার্টি যেমন স্ট্রং পার্টিও আছে, আবার উইক পার্টিও রিপ্রেজেন্টেশন আছে। আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, আপনি প্রিসাইসলি এবং প্র্যাকটিক্যালি the voters are divided. দুই পার্টি 31, 32, 33, 34% এরকম। ওয়ার্স্ট কেসে, ধরুন ওয়ার্স্ট কেস, আমি যদি 2008 সালের ইলেকশন দেখি, ওয়ার্স্ট কেসেও আপনার যে কোর ভোটার, এই ভোটাররা আপনি তাকে যা মারেন পিটেন যাই হয়, সে ব্রাজিলি, ও ওখান থেকে নড়বে না, ওখান থেকে নড়বে না। এখন ব্যাপারটা হলো যে যখন আমরা বলি ইনক্লুসিভ ইলেকশন ডাজ নট মিন দ্যাট 0%-এর লোক পার্টিসিপেট করলে ইনক্লুসিভ হবে। কতগুলো পার্টি পার্টিসিপেট করছে, দ্যাট ইজ নট ইনক্লুসিভ। ইনক্লুসিভ হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ভোটার হ্যাজ টার্নড আউট টু সিলেক্ট দেয়ার ক্যান্ডিডেট। এখন আপনি দেখছেনই, আপনার সামনেই তো আছে জামানত, 39টা পার্টির মধ্যে প্রায় 3টা কি 4টা ছাড়া বাকিগুলো জামানতে থাকে না। তো সেইখানে প্রবলেমটা হচ্ছে ওইখানে, যে আপনি যদি এখানে থার্ড পার্টি একটা থাকতো, একটা থার্ড পার্টি, তাহলে আপনি বলতে পারতেন যে 3-4 পার্টি আছে যে ভোটস আর ডিভাইডেড। সেই কারণে আমাদের দেশে যখন আমরা কথা বলবো বা ইনক্লুসিভের কথা যখন বলবো, তখনই 76টা দল বড় কথা না। এই 76 দলকে যদি আপনি আজকে যদি তাদেরকে নিবন্ধনও দেন, আই ক্যান অ্যাসিওর ইউ এই 76 দলের 1-2টা ছাড়া 0.5% ভোট হয়তো পাবে না। ভোট তো পাবে না, 300 আসনে নির্বাচন প্রার্থী দিতে পারবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন প্রবলেমটা হলো কি, আপনি যদি 300 আসনে প্রার্থী দিতে না পারেন দল হিসাবে, আমার কাছে আপনি কি, ভোটারের কাছে আপনি কি অল্টারনেটিভ দিচ্ছেন? আপনি অল্টারনেটিভ দিতে পারতেছেন না।
তো এইগুলো অনেকগুলো বিবেচনা আছে। যখন আমরা ইনক্লুসিভ বলি, ইনক্লুসিভ আমরা যেভাবে মনে করি বা সাধারণ লোকে যেরকম মনে করে, আজ যদি 20টা পার্টি জয়েন করছে আর বাকিগুলো না করলে কি আসে যায়, দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ভোটার্স ভোট দিতে পেরেছে। কারণ ডাই হার্ড ভোটার যারা, আমার প্রার্থী নাই আমি কেন ভোট দিতে যাব। কিন্তু কোন দল যদি অ্যাবসেন্ট থাকে সেই দায়িত্ব তারও কিছুটা থাকে, সেই দায়িত্ব নির্বাচনের উপরে তো সেটা নির্বাচন কমিশনের উপর পড়বে না। কোন দলের অ্যাবসেন্ট থাকারও কথা নয়। সেটি যে কারণে অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি দেখেন আমরা যখন বলছি যে 2বার যদি পরপর পার্টিসিপেট না করে তাহলে বাতিল হবে, আমরা কি চিন্তা করছিলাম নাকি যে এই কারণে হবে? আমরা বলছিলাম যেগুলো যে খুব পার্টি আছে, যে ভাড়াটে পার্টি, হ্যাঁ, এজেন্ট ভাড়া দেওয়ার জন্য পার্টি, সেই সব পার্টি ইলেকশনে আসলো না আসে না, কারণ তো দিতে পারে না, ওই পার্টিগুলোকে আমরা বলছি যে, কিন্তু আমরা তো এই সিনারিওর জন্য তো আইন করা হয়নি, তাহলে এখন নতুন করে করতে হবে আইন। হ্যাঁ, যে রিজন দিতে হবে কেন করতে পারলাম না, দ্যাট উইল বি হ্যাঁ। এখন ব্যাপারটা হলো যে আমাদের দেশের শুধু ইলেকশন কমিশনের কথা বললে তো হবে না। ইলেকশন কমিশন স্বাধীন ঠিকই, কিন্তু শূন্যে ঝুলছে না, তাকে তো সাপোর্ট লাগবে। এখন সরকার একদিকে টানছে, অপোজিশন পার্টি আরেকদিকে টানছে, পলিটিক্যাল পার্টি মনে করে আমার কোনো দায়িত্ব নাই, আই ক্যান ডু হোয়াট এভার আই ফিল লাইক। হ্যাঁ, এটার দায়িত্ব ইলেকশন কমিশনের। আমি তো প্রায় বলতাম, আমি গিয়ে বলতাম যে আমরা শিডিউল ডিক্লেয়ার করি আর আপনারা রুদ্ধদ্বার বৈঠক করেন যে কিভাবে ম্যানিপুলেট করা যায়। হ্যাঁ, আইন হলে আইনটাকে কিভাবে করা যায়, তো তাহলে করবে কিভাবে, হাউ ডু ইউ ডু ইট? আপনাকে মানে কথা হচ্ছে একটা দেশের কতগুলো ইনস্টিটিউশন থাকে, দোজ ইনস্টিটিউশন হ্যাজ টু বি স্ট্রং। ইলেকশন কমিশন ফেল করলে ইলেকশন কমিশনকে স্টিংকার দেওয়ার মতো আরেকটা ইনস্টিটিউশন আছে দেশে, যেমন আপনার বিচার বিভাগ ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করতে পারে দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইন দিস, এখানে কেন আপনার এই অ্যাকশনকে আমরা বাতিল করবো না বা অ্যাকশনের উপরে নেব না। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু আছে, সেটা আমরা চর্চা হতে দেখি কম। আপনি যে বললেন যে কিছু করার না, আমি যে কয়েকজনকে বললাম যে ভাই আপনারা কোর্টে যান না কেন, কোর্টে যান না কেন, বলে কোর্টে গিয়ে কি হবে, 30 বছরের কিছু হবে না। দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে দ্যাট ইউ হ্যাভ লিগালি প্রোটেস্টেড গোয়িং ইনটু দ্য কোর্ট। আমরা আহসানুল্লাহ ভার্সেস রাষ্ট্র নির্বাচনের রায় তো আমরা অনেকদিন পরে পেয়েছি, এবং তা দিয়ে একটি ওলটপালট হয়ে গিয়েছে, অনেক বছর পরে পাওয়া রায়। না, আমার কথা হলো যত বছর পরেই পান, দিস ইজ ইন দ্য রেকর্ড। আপনার লিগ্যাল রেকর্ডে তো সেটা বললাম, কুদরাত পনিরের যে মামলা, সেটা অনেক বছর পরে রায় হলো, তার একটা বড় ধরনের ফলাফল কিন্তু আমরা প্রভাব কিন্তু আমাদের নির্বাচনী প্রক্রিয়া এইগুলো এখন আপনি যদি বলেন 30 হল লাগুক না 30 বছর, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? আজকে না হয়, কালকে না হয়, পরশু না হয়। সেটি রাজনৈতিক দলের দায় কি হবে নির্বাচন অংশগ্রহণ করা না করা? এখন ধরুন নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত এখন 39টি দল আছে, আরও 2টি দল সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বার্তাটি আমরা পেয়েছি যে বাকি সবগুলো যারা আবেদন করেছিল তাদের আবেদন নাকচ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এখন এখানে রাজনৈতিক দলগুলো আপনার তার সার্বভৌম অধিকার আছে নির্বাচন অংশগ্রহণ করার বা না করার, কিন্তু নিবন্ধনের শর্ত হচ্ছে পরপর 2টি নির্বাচন, বড় নির্বাচন তারা যদি বয়কট করেন তাহলে নির্বাচন কমিশনের বিদ্যমান আইনে তাদের ডিসক্রিপশনে চলে যাবে, তারা বিবেচনা করতেও পারেন চাইলে, চাইলে পারেন। এই যে আপনি নিজ হাতে আপনার গলায় ছুরিটি দেওয়ার জন্য সান্দেয়া ছুরিটি তুলে দিচ্ছেন নির্বাচন কমিশনের ডিসক্রিপশনে এখতিয়ারের মধ্যে, সেটার জন্য দায় সম্পূর্ণ আপনার এই কৃতকর্ম বা যে অ্যাকশন সেইটাই, সেই বিষয়টি আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর এর পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো তারা প্রকাশ্য রাজনীতি করেন এবং তাদের একটা স্টেটেড অবজেক্টিভ আছে, এবং তাদের গঠনতন্ত্র মোতাবেক যেহেতু তারা প্রকাশ্য রাজনীতি করেন, নির্বাচনমুখী দল, এখন সেই নির্বাচনমুখী দলের প্রাইমারি মেম্বারশিপ থাকবে, এবং এই প্রাইমারি মেম্বার যারা, তারাও তো যেহেতু গঠনমূলক একটা চিন্তা থেকে প্রকাশ্য রাজনীতিতে সক্রিয়, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটারও কিন্তু প্রতিফলন থাকতে হবে দলের নেতৃত্ব যেই আপনার পলিসিটা পার্সু করবেন, যে সিদ্ধান্তগুলো নেবেন তার মাধ্যমে। এটা যদি হুইমসের বশবর্তী হয় কিংবা আপনার একনায়কতান্ত্রিক একটা সিদ্ধান্তের জায়গায় গিয়ে ঠেকে, তাহলে আপনার সেটা কোনো অবস্থায় গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে যায় এমনটি বলা যাবে না। আর এখানে আপনার কিছু কিছু
রাজনৈতিক দল আছে একটা কাডার বেস, যেমন জামাত ইসলামী বাংলাদেশ কিংবা আপনার কমিউনিস্ট পার্টি, এ ধরনের তাদের বিষয়টা ধরন ধারণ আলাদা, তৎসত্ত্বেও তারা কিন্তু প্রকাশ্য রাজনীতিতে আছেন। এখন নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত হন বা না হন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, সেটা আমরা ট্র্যাক রেকর্ড দেখি তো বলতে পারি পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব কি পরিমাণ ছিল অতীত নির্বাচনগুলোতে। জি। আবার কোন কোন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি কিন্তু ছিলাম বাঘ হয়েছি বেড়াল এরকম অবস্থায় পৌঁছে যায়, যেমন মুসলিম লীগ একটা সময় ছিল পাকিস্তান আন্দোলনের প্রতিকৃতি হিসেবে কাজ করেছে, এখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের মধ্যে, যদি নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় নাম আছে। তারপরে ব্রিটেনের ক্ষেত্রেও ধরেন লিবারেল পার্টি ডেমোক্রেট সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, আগে সেই রমরমা ভাবটি নেই। ব্রিটেনের মতো জায়গায়ও কিন্তু বেসিক্যালি কনজারভেটিভ আমি এই রাজনৈতিক দলগুলোর ভূমিকার ক্ষেত্রে বলতে চাই, তারা একটা বলে যে সবসময় যে লেভেল প্লেইং ফিল্ড, এই যে সমান জায়গা দিতে হবে দুজনকে নির্বাচনী লড়াইয়ের জন্য, সেটি নির্বাচনের আগে মানে তফসিল ঘোষণার আগে আপনি কিভাবে বোঝাবেন যে নির্বাচনে সবাই সমান সুযোগ পাবে? এই উদাহরণ বা এই পরীক্ষা নির্বাচন কমিশনকে কিভাবে দিতে হবে? নির্বাচন কমিশন এটাকে মানে অংশগ্রহণের ব্যাপারে যে আমি যদি বলি যে লেভেল প্লেইং ফিল্ড না, আমি যাবো না নির্বাচনে, আমাকে আশ্বস্ত করতে হবে যে আমি না খেলতে নামলে সমান ভূমি পাবো। এখানে ফেজ ওয়াইজ দেখতে হবে বিষয়টাকে। তফসিল ঘোষণার পরে একরকম, তফসিল ঘোষণার আগে একরকম। আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি, আমরা কিন্তু একটি বড় নির্বাচন হয়ে গেল যেমন 5 জানুয়ারি, তার থেকে পরবর্তী 5 বছর পুরো সময়টা কিন্তু ইলেকশন সাইকেলের অংশ এবং নির্বাচন পূর্ব অধ্যায়, নির্বাচন দিবস একটি অধ্যায়, নির্বাচন পরবর্তী আবার একটা সাইকেল শুরু হয়ে গেল, ইয়ার রাউন্ড এবং এই টার্ম রাউন্ড, সেইভাবেই কিন্তু নির্বাচন কমিশনকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। এবং সেই সময় করা নানা নির্বাচনও কিন্তু সেটার অংশ। জি, এখন সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে কমিশনকে পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকটা ট্রায়াল কিন্তু এক ধরনের। আর নির্বাচন কমিশন আপনি যখনই গঠিত হচ্ছে, কমিশনাররা শপথ গ্রহণ করছেন, তারা তাদের এই টেনিয়রে মূলত একটা বড় নির্বাচনই পান। একটা যদি অসাধারণ ঘটনা, যেমন 96-তে 2বার নির্বাচন হয়েছে, এটা একটা এক্সেপশন আমাদের জাতীয় ইতিহাসে, কিন্তু তেমনটি সাধারণত ঘটে না। তো ফলে ওই যে একটি নির্বাচন, যেটি বড় নির্বাচন, যেটির ইন্তেজামের দায়িত্বে তারা কোমর বেঁধে সেটার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগটা পান। এবং ছোট ছোট যে নির্বাচনগুলো, সেগুলো একটা তাদেরকে ব্যাটল হার্ডই করে। এবং এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং পূর্ববর্তী যারা এই দায়িত্ব পালন করে গেছেন তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে এবং ইনস্টিটিউশনাল মেমোরি যদি কিছু থাকে অন রেকর্ড, যার রেফারেন্স দিচ্ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যে আপনার কেউ যদি মামলা মোকদ্দমা করে 30 বছর না 40 বছর লাগুক, বাট অফিসিয়ালি প্রসিডিংসটা থাকলো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, একটি ফোন নিয়ে আমরা বিরতিতে যাব, তারপর আমরা আবার আসবো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কাছে। দর্শক, আপনি আমাদের সাথে সংযোগ আছেন, বলুন আপনার প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার গাজীপুর থেকে রাসেল আহমেদ বলছি। জি বলুন, গাজীপুর থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই নির্বাচন যখন শুরু হয়, তখন নির্বাচন কমিশনার থেকে কোনো মানে হটলাইন চালু থাকলে যে যারা এই আপনার এই ভোটার আছে, যে সুষ্ঠুভাবে যদি ভোট না দিতে পারে, যে এরকম কোন মেসেজ নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবে নাকি, যে আমি তো আমার ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারতেছি না বা আমার বাধা প্রদান করতেছে, এটা কি এরকম কোন সিস্টেম চালু করা যায়? বা এরকম ধন্যবাদ আপনাকে। একটা ম্যাক্রো লেভেলের খুব কথা, একটা হটলাইন যদি ইলেকশন কমিশনে থাকে, কোনো ভোটার যদি অ্যাগ্রিভ মনে করে যে সে ভোট দিতে পারবে না বা তার উপরে কোনো ঝামেলা হবে, তাহলে সে হটলাইনে জানিয়ে দিতে চায়। সেটা তো সকল রাজনৈতিক দলেরও সুযোগ থাকবে সেরকম জানানো, এরকম থাকে না? নিশ্চয়ই ব্রিগেডিয়ার সাখাওয়াত এইভাবে জবাব দিবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করবো নির্বাচনের জয় এ নিয়ে। আমন্ত্রণ আর একবার নিটল টাটা নিবেদিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয় এ নিয়ে। আমাদের সঙ্গে আছেন এম সাখাওয়াত হোসেন এবং নাজমুল হাসান কলিমুল্লাহ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমি ফোনটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। দর্শক, বলুন আপনার প্রশ্নটি। জি, সালাম স্যার। হ্যালো জি, আপনার নামটি বলুন। আমি ডক্টর টি এম মাহবুবুর রহমান ঠাকুরগাঁও থেকে বলছি। জি, মাহবুবুর রহমান সাহেব বলুন। আমি সাখাওয়াত স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্নটা আমার এরকম যে দলীয় সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ভোট কেন্দ্র খুব সুন্দর থেকে বাইরে বিরোধী দলীয় যারা, তাদেরকে প্রশাসন ঠেকিয়ে রাখে, আর ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে বুথে কিন্তু ইচ্ছে মতো সিল দিয়ে দেওয়া হয়, সিল দিয়ে সরকারি দলকে জয় করা হয়। এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটার জন্য কি সংস্কার হওয়া উচিত, কি হওয়া উচিত,
এই জি, জিনিসটা ধন্যবাদ আমি- আপনাকে, আপনার বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। বিকাশ সাগর যদি বলেন, তার আগে যদি হটলাইন একটা বিষয় একজন দর্শক বলেছেন গাজীপুর থেকে। দর্শক হটলাইনের বিষয়ে বলেছেন, এটা খুব আনফরচুনেট যে ওনাদের জানা উচিত যে কোথায় কোথায় কমপ্লেন করতে পারেন। যে কারণে আগেন আমি আবার বলছি যে কমপ্লেন ম্যানেজমেন্ট বলে একটা ম্যানুয়াল থাকে, এটা তৈরি করা উচিত। আমাদের নেই, নির্বাচন কমিশনে করা উচিত। করা, হ্যাঁ। আমরা চিন্তা ভাবনা করা উইদিন গেট টাইম, আমরা এত কিছু করছি যে এগুলো আমরা, আপনারা তো একটা ফর্দ দিয়ে এসেছিলেন। হ্যাঁ, যে মোটামুটি আমরা ভাবছিলাম যে যেহেতু আইন টাইনের মধ্যে করা হয়েছে, এটা সামবডি উইল মেক ইট। এখন এই যে আমরা যখন বলি যে 5 বছর টু 5 বছর, ইলেকশন কমিশন গেটস ক্লিয়ার যে কোনো আমাদের কিন্তু পুরো কমিশন চেঞ্জ হয়ে যায়। অন্যান্য আর উপমহাদেশে কোথাও কিন্তু পুরো কমিশন চেঞ্জ হয় না, পার্টলি চেঞ্জ হয়। এটা পার্টলি চেঞ্জ হয় যাতে কন্টিনিউশনটা থাকে। হাওয়ার যদি চেঞ্জও হয় 2টা বছর ইউ আর গেটিং টু ডু অল দিস থিংস। আপনি ইলেকশনের আগে যে 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 ম্যাক্রো ম্যানেজমেন্টের বিষয়গুলো, সেগুলো আপনি কিন্তু করতে পারেন। করতে এবং পারেন। সেটাও আমি যেটি বললাম, বিকাশ সাগর যদি বলেন, তাহলে সেটাও কিন্তু হতে পারে যে নির্বাচনের আগেই আপনি প্রতিপক্ষ সকল পক্ষকে সিগন্যাল দিতে পারছেন যে আমি একটা সমতা ভিত্তিক নির্বাচন করার দিকে যাচ্ছি। যে কথাটা আমাকে বললেন, আমরা তো একটা তত্ত্বাবধায়ক সরকার সময় করেছিলাম, কিন্তু উই টোল্ড এভরিবডি হোয়াট উই আর ডুইং। আমরা এই করছি, এই করছি, এই করছি, এই করছি। কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকার থাকার পরেও কিন্তু আমরা অনেক পরিবর্তন নিয়ে আসছিলাম। তো কাজে হটলাইনের বিষয়টা কিন্তু উনি যেটা বলছেন এটা কিন্তু আছে। যেমন আপনি যে কোনো সময় রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করতে পারেন, এবং রিটার্নিং অফিসার তার টেলিফোন নাম্বার পাবলিক করা উচিত। যদি না করে থাকে তাহলে এখানে এগেইন মাইক্রো ম্যানেজমেন্টের বাংলা ত্রুটি থেকে যাবে। সহজে যদি সমষ্টিক আর ব্যষ্টিক অতটা আপনার বুঝলাম না। যাই হোক। খুঁটিনাটি জায়গা যদি আমরা বলি, ছোট ছোট জায়গা, ছোট ছোট বিষয়গুলো এগুলো করতে পারেন। কিন্তু কথা হলো যে সেই টেলিফোন নাম্বার জানানো আছে কিনা। শুধু তার নয়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপরে আপনার প্রিজাইডিং অফিসার, এমনকি কেন্দ্রের যে পোলিং কেন্দ্রের যে পোলিং অফিসার, সবার কিন্তু টেলিফোন নাম্বার জানিয়ে দেওয়া উচিত দ্যাট ডে, যে কারো যদি কোনো অভিযোগ থাকে জানাও। হটলাইন বলতে আপনি যেটা মনে করেন সেই হটলাইন আপনি জীবনেও টেলিফোন পাবেন না, যদি আসে 7-8টা কোনদিন পাবেন না, সিনসিয়ারলি কেউ এটা মিন না করে। কাজেই এখানে একটা প্রসেস আছে, কিন্তু সেই প্রসেসটা জানান দেওয়া হয় না পাবলিককে। যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে 30টা নাম্বার আছে, 30টা নাম্বার যে কোনো সেটা রেসপন্স হবে এবং ব্যবস্থা হবে। এক্স্যাক্টলি। এখন দলীয় সরকারের নিচে যে কথাটা উনি বলেছেন, মাহবুব রহমান সাহেব আসবেন। হ্যাঁ, মাহবুব রহমান সাহেব আমাকে প্রশ্ন করেছেন, এখানে এইটা নিয়ে তো আমরা আলোচনা করছি। মাহবুব রহমান সাহেব, খুব ডিফিকাল্ট কাজ, কারণ আমাদের দেশে যিনি ক্ষমতায় থাকেন তিনি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পলিটিসাইজেশন করে ফেলেন। যে যত বেশি দিন ক্ষমতায় থাকে তার পলিটিসাইজেশন বেশি হয়। তো সেই জায়গায় ইলেকশন কমিশনের একার পক্ষে আপনি যেটা বললেন ভিতরে ঢুকে দেখা, এখন নির্বাচন কমিশন একটা, আর কমিশনের হয়ে কাজ করে যারা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক, এখন সব জায়গায় এটা এনশিওর করা সম্ভব হয় না। আমি যদি ওনার সাথে একটু প্রশ্ন করি, কয়েকটা যদি ব্যবস্থা নেওয়া যায়, যেমন যে 3 ধাপে বা 4 ধাপে আমরা দেখি ভারতে হয়, বাংলাদেশের নির্বাচন সম্ভব? আমরা বলেছিলাম, কিন্তু এটা কেউ রাজি হয় না। সে বলে একদিনে 1 ঘন্টা দেরি হলে মারামারি হয়, আপনি 1 মাস ধরে করবেন। এটা করা যায়, অনেকগুলো ব্যবস্থা আছে, সেগুলো তো হয়তো আপনার এখানে এত সময় নেই বলার। আইনের মধ্যে কতগুলো আছে, কতগুলো ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন আমি যদি বলি তাহলে আবার অনেকে আবার অন্যরকম ভাববেন। আমরা ইভিএমটা ইন্ট্রোডিউস করেছিলাম এই কারণে, সেটা অনেক বেশি যে এটা ওই পেপারলেস হলে পরে যে কোনো বিষয়, যে কোনো অনিয়ম বা দুর্নীতি যেটা অনেকটা কমে যাবে। আমি বলবো অনেকটা কমে যাবে। হ্যাঁ, তো সেটা এখন আপনি যদি যে কোনো টেকনোলজি ক্যান বি ইউজড অ্যান্ড মিসইউজড, বাট মিসইউজটা খুব ডিফিকাল্ট করে তোলা যেতে পারে ইন দ্যাট টেকনোলজি। এখন এইটার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তো এই অবস্থা। এখন পারমাণবিক চুল্লি বিস্ফোরণের ঝুঁকি নিয়েও তো আমরা বিদ্যুৎ কেন্দ্র করছি, সারা পৃথিবীতে করছে। এখন আমরা একটা মেশিন চালাতে পারবো না ভোটের। আমাদের দেশে আপনাকে ওয়ে করতে হবে। এই ব্যালট পেপার ছিনতাই, এই সিল মারে আগে ঢোকানো, রাতের বেলা করে ফেলা, এইগুলো একদম নাই বললেই। একটা প্রস্তাব কিরকম হতে পারে যে যদি আপনি 10টা থেকে ভোট করেন 8 ঘন্টা, আমরা বলেছি আমি সকালবেলা নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো যায়। আমার কিন্তু ইয়ে ছিল যে আমি অনেক টক শোতে বলেছিলাম, বোধহয় কলিমুল্লাহ জানেন, যে লোকাল বডি ইলেকশন ওয়াই নট, গরমের দিনে হচ্ছে 9টার সময় শুরু করেন, 5টায় বন্ধ করেন। আচ্ছা, সকালবেলা পৌঁছে দেন শহরের ভিতরে। ইভেন জাতীয় সংসদ নির্বাচন আপনি শহরের ভিতরে পৌঁছাতে পারেন। ঢাকা শহরে 3, 4, 4টা, 5টা, 6টা সেন্টারে বসায় রাখলেন, জিনিসপত্র নিয়ে সকালবেলা দিয়ে দেন। রাস্তা আছে, গাড়ি আছে, সবকিছু আছে।
ইলেকশনটা কি আমি বলি আপনাকে, অনেকগুলো জিনিস নির্ভর করে ইলেকশন কমিশনের চিন্তাধারার উপরে। আমি প্রায় বলতাম যে আমার কাছে মনে হতো যে ইলেকশন ইজ দ্য ব্যাটলফিল্ড। এখানে আপনি একটা প্ল্যান করলেন, কিন্তু ব্যাটলফিল্ডে গিয়ে দেখলেন আপনার প্ল্যান কাজ করছে না। Therefore there are plan A, আপনি তো সামরিক বাহিনীর লোক, প্ল্যান এ, প্ল্যান B, plan C থাকে। প্রত্যেকটি, এমনকি কোনো কিছু কাজ না করলেও ইমার্জেন্সি একটা থাকে। হ্যাঁ, তারপরে আপনি মনে করেন প্রত্যেকটি ইলেকশন হ্যাজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। আজকে এই পদ্ধতিতে হয়েছে, কালকে হয়তো আরেক পদ্ধতি দেখবো যে আমরা যেমন আগে মারামারি করে ঢুকতো, এখন শান্ত শিষ্ট কোনো কিছু নাই, আগের রাতে ভয় দেখা দিল, আগের রাতে ভয় দেখায় লোক ভাগায় দিল। তো কাজে এইগুলো প্রতিহত করতে হলে আপনাকেও কিন্তু সবসময় চিন্তা করতে বা হবে। কুমিল্লা নোয়াখালীর ভোটারের যে আচরণ, কুড়িগ্রাম লালমনির আচরণ একরকম হবে না। যেমন নর্থ বেঙ্গলে আমরা সবসময় মনে করতাম যে এখানে বেশি মারামারি কিছু হবে না, ইলেকশন পিসফুল হবে, অত বেশি কনসেন্ট্রেট করার দরকার নেই আইন শৃঙ্খলা বাহিনী। এখন আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। পলিটিক্যাল মাস্টারদের সাথে তারা যায় সবসময়, হাউ টু ডু ইট। এখন এখানে অনেকগুলো আছে, কিন্তু পারমিটেশন আপনি যদি সেট মনে করেন তো রংপুরে ভালো ইলেকশন আছে, আমরা এই পদ্ধতিতে এখানে করব, তাহলে হবে না। গাজীপুর এন্ড রংপুর ইজ নট দ্য সেম থিং। আমি নাজমুল হাসান কলিমের কাছে যাব, যদি ইলেকশন কমিশন গঠিত ইলেকশন কমিশনের উপরে আস্থা না থাকে, শুরু থেকে যদি তার বিরুদ্ধে আপনি মনোভাব নেন, তাইলে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সেই কমিশনই বা কি করবে, বা সেই কমিশনের কোনো কিছু যদি আমাকে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে আপনার অধীনে নির্বাচনটা ঠিক হবে? দেখুন, আমি আগেও উল্লেখ করেছি যে আপনার কয়েকজন ব্যক্তির সমষ্টি কমিশন, মানে দ্য অ্যাপেক্স। এখন তারা তো ব্যক্তি মানুষও বটে, তারা এক্সপেক্ট করতে পারেন ভালো কাজের প্রশংসা তারা পাবেন, খারাপ কাজ করলে তার জন্য তিরস্কৃত হবেন, এটা এক্সপেক্টেড, এবং সবারই কিন্তু সাদা কালো একটা এরকম অবস্থান আছে। তো সেখানে ডে ওয়ান থেকে আপনি তাদের ইন্টিগ্রিটি প্রশ্ন করা শুরু করলেন, তাদের আপনার অতীত কর্মকাণ্ড হাইলাইট করার চেষ্টা করলেন, তার উপর ভিত্তি করে একটা ইনফ্লুয়েন্স ড্র করার চেষ্টা করলেন, করে এটা কেন করছেন আপনি? এক ধরনের চাপে রাখা, অর্থাৎ আপনি তাদেরকে এক ধরনের জিম্মি দশায় ফেলে দিলেন, দিয়ে তারপর আপনি এক্সপেক্ট করছেন, মানে এক ধরনের ব্ল্যাকমেইল করা, কিন্তু এটা অফিসিয়ালি সেটা করার মধ্য দিয়ে আপনি এক্সপেক্ট করছেন যে দে উইল টো দেয়ার লাইন। এই যে ব্যাপারটা, এটা রং, মরালি নট কারেক্ট, একেবারে আই রিপিট, মরালি নট কারেক্ট। সেরকম একটি অবস্থান থেকে আপনি কিভাবে তাদের কাছ থেকে আশা করেন তারা আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনার জন্য কোনো ধরনের ফেভার করবে, আইনত আইনের পাশ কাটিয়ে হোয়াট এভার, মানে টু স্ট্রেইটেন দ্য লাইন, মানে যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা। তারা তো গার্ডেড থাকতে চাইবেন, তাদের কোকুনের মধ্যে থাকতে চাইবেন, কারণ জানেন যে আপনি এমনিও ঢিল মারবেন, অমনিও ঢিল মারবেন, এবং অতীত এরকম অভিজ্ঞতা কিন্তু তাদের হয়েছে। ভালো নির্বাচন হয়েছে, তারা এক্সপেক্ট করেছেন যতটুকু, তার চাইতে না চাইতে বেশি আমাদের মাঠের বিরোধী দলের পক্ষ থেকে ডেলিগেশন গিয়ে তাদের প্রথমে ধন্যবাদ জানিয়েছেন, পরে আবার একটা গার্ডের অবস্থান নিয়েছেন তারা, যে না এটা বোধহয় পলিটিক্যালি তাদের জন্য ঠিক হচ্ছে না। তো এই যে আপনার অবস্থান পরিবর্তন দ্রুততার সঙ্গে, অর্থাৎ আপনি আপনার আচরণে আন্তরিক নন একটা রাজনৈতিক দল হিসেবে, সবসময় মুখে শেখ ফরিদ বগল একটা ইট রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক একটা বিষয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকেই তো এক ধরনের মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তা নাহলে এই সংকট সমাধানে আমি বলতে থাকো, যদি একদম 1 মিনিটে শেষ করেন, যদি একটা, যে তাহলে কি অল্প সময়ে আগে নির্বাচন কমিশন গঠন করা ঠিক? আপনি যদি অভিজ্ঞতা বলেন 96 বা 2008, আমরা দেখেছি যে ভালো নির্বাচনের যে সমস্ত উদাহরণ আমরা দেই, তার সকলগুলো কমিশনই কিন্তু নির্বাচনের অল্প দিন আগে গঠিত। না না, ওটা তো একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে। দ্যাটস নট দি ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক কালচার। ইলেকশন কমিশনে আমি যখন বসি তখন আই এক্সপেক্ট দিস ইজ দি কালচার। আমার হোয়াই শুড, ওই যে বলে না, মানে জিতলে আপনাকে প্রশংসা করবে, হারলে আপনাকে সমালোচনা, জিতলেও তো প্রশংসা করে না, আরে ভাই আপনি আসেন কোথায়, হারার কথা। সে জেতার পরও খারাপ পরিস্থিতির মধ্যে, কিন্তু কথাটা হচ্ছে যে ইলেকশন কমিশন যদি এইগুলো মাথায় রাখে, তাহলে আপনি ফাংশন করতে পারবেন না। দিস ইজ আওয়ার কালচার। এই কালচারে আপনার কোনো হেরাফেরি নেই, আপনি এই কালচারের মধ্যে আছেন। আমি লাস্টলি একটা কথা বলি, রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন কিভাবে করে, এই ইলেকশনের আগে 3 মাস 6 মাস আগে আপনি এটা হোল ইয়ার খোলা থাকার কথা। এনিবডি ক্যান কাম, তাতে আপনি তাকে বলতে পারেন তোমার এই ফল্ট আছে, আই গিভ ইউ 3 মান্থস। রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন, হ্যাঁ, আমি 3 মাস সময় দিচ্ছি, আমি তোমাকে 3 মাস সময় দিচ্ছি, 3 মাসের মধ্যে এই কারেকশনগুলো করে নিয়ে আসো। ইলেকশন কমিশনের এই একটু 1 মিনিট সময় নেব,
ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন পলিসি ডাজ নট মিন রেস্ট্রিক্ট দ্য পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি। এটা আপনি পলিটিক্যাল পার্টিকে হেল্প করতেছেন ফর ফরমেশন। আচ্ছা, এখন আপনার সেই প্রেসক্রিপশন যদি কেউ না নেয় তাহলে ইট ইজ হিজ ফল্ট। আপনি তো প্রেসক্রিপশন দেবেন যে ভাই আপনার সবগুলো দেখলাম। রেজিস্ট্রেশন ছাড়াও তো অপারেট করার সুযোগ আছে, সাংবিধানিক হ্যাঁ, অধিকার। না না তা তো আছে, কিন্তু আমি- তাহলে বলছে ইলেকশন কমিশন এটাও একটা পরীক্ষা, এই আচরণও তার উপরে আস্থার ব্যাপার একটা এই 3 থাকে। মাস আগে কেন, আরো যখনই আগে- আসছে তখনই তো বলতে পারতো পুরো বছর খোলা, আপনারা আসেন এবং রেজিস্ট্রেশন করেন। এবং সমস্যা হলে আমরা আপনাদেরকে বলবো। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই আলোচনা আমরা আগামী 1 মাস ধরে করব এবং নিশ্চয়ই আরো মতামত নেওয়ার সুযোগ থাকবে, আমাদের একটা সুপারিশও থাকবে এই আলোচনা শেষে। আজকের মতো শেষ করছি নিটল টাটা নিবেদিত উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। আলোচনা করবো আবারও নির্বাচনের জয় নিয়ে। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।